সবাইকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আবার একটি তোমাদের ফিজিক্স ক্লাসে ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স অধ্যায়ের পার্ট 2 বা দ্বিতীয় অংশের আলোচনা পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাজে লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে আমরা চলে যাওয়া যাক আজকে দ্বিতীয় পর্বের আলোচনাতে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িৎ বিদ্যার পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এই ভিডিওর শেষে যে আইকনটি ফুটে উঠবে সেখান থেকে পূর্বের ভিডিওটি দেখে নেবে। তারপরে এই ভিডিওটি দেখে তোমাদের কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স অধ্যায়ের যে মূল আলোচনা পর্বগুলো হয়েছিল সেগুলো জানলে এই পরবর্তী সময়ের আলোচনা পর্বটা তোমাদের বুঝে উঠতে সুবিধা হবে। তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা আজকে তড়িতাধানের নিত্যতার নীতি বা তড়িতাধানের যে বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম আমরা জানব। তড়িতাধানের মোট বা নিত্যতার যে নীতি রয়েছে সেটা কি না, কোনো আইসোলেটেড সিস্টেমে বা কোনো বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে মোট যে আধান, ওই বস্তুতে থাকা মোট আধান, এখানে কোনো বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে মোট আধানের পরিমাণ নির্দিষ্ট। মোট আধানের পরিমাণ যে কোনো বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে মোট আধানের পরিমাণ নির্দিষ্ট, এবং আধানকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না, বা আধান ধ্বংস বা সৃষ্টি করা সম্ভব নয়, এবং বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে মোট আধানের পরিমাণ নির্দিষ্ট। এটাই হলো তড়িতাধানের নিত্যতার নীতি। আধান সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। যেরকম শক্তি সংরক্ষণ নিয়ম যেরকম ছিল সেরকমই প্রায় তড়িতাধানের নিত্যতার নীতি। এরপরে আমরা আধানের কোয়ান্টায়ন করব। আধানের কোয়ান্টায়ন আমরা জানি, যেহেতু ইলেকট্রনই এই আধানের কোনো বিশেষ পদার্থ থেকে ইলেকট্রনের আদান প্রদানের ফলে ইলেকট্রনের আদান বা ইলেকট্রন প্রদান করা বা আদান করার জন্যই কি হচ্ছে না, ওই বস্তুটা হয় চার্জগ্রস্ত হচ্ছে, সে পজিটিভ অথবা নেগেটিভ চার্জগ্রস্ত হচ্ছে। তাহলে ইলেকট্রনের আদান প্রদানের জন্য যে বস্তুতে তড়িতাহিত হচ্ছে, তার ফলে আমরা বলতে পারি যে কোনো বস্তুতে ইলেকট্রনের যে পরিমাণ গ্রহণ এবং যে পরিমাণ বর্জন সেটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় হয়। সেই নির্দিষ্ট সংখ্যাটা যদি একটা ধ্রুবক সংখ্যা বা পূর্ণ সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই আধানের কোয়ান্টায়ন কিউকে প্রকাশ করা হয় ne দ্বারা, যেখানে ne প্লাস মাইনাস, আর n হলো একটা পূর্ণ সংখ্যা যার মান কিন্তু নির্দিষ্ট, আর ই হলো এখানে ইলেকট্রন আধানের চার্জ, এবং কিউ হলো মোট আধানের পরিমাণ। মোট আধানের পরিমাণ কিউ সমান প্লাস মাইনাস এনই। এটাই হলো আধানের কোয়ান্টায়নের সূত্র। বা কোনো বস্তুতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করা সেটা সব সময় পূর্ণ সংখ্যা সরল গুণিতকে হয়ে থাকবে। তড়িতাধানের একক এসআই এবং সিজিএস পদ্ধতি, দুটো পদ্ধতি রয়েছে। এই দুটো পদ্ধতি, আরও অনেক পদ্ধতি রয়েছে, আমাদের মূলত এই দুটো পদ্ধতিতে তড়িতাধানের একক জানতে হবে। এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক হলো কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট বা ইএমইউ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট চার্জ, ইএমইউ চার্জ, এই বিশেষ এককে প্রকাশ করা হয়। এবারে এদের মধ্যে কিছু সম্পর্ক জানতে হবে। 1 কুলম্ব ইকুয়াল টু
বা 1c ইকুয়াল টু আমরা বলতে পারি 1 কুলম সমান 3 ইন্টু 10⁹9 ESU চার্জ। 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10⁹9 ESU চার্জ, আর 1 EMU ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট চার্জ ইকুয়াল টু 10 কুলম। আর একটা রয়েছে যে ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের কুলম এবং ইএসইউ এককে ইলেকট্রনের চার্জ হলো -4.8 ইন্টু 10⁻⁻10 ESU, আর কুলম এককে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমরা ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের চার্জের সিজিএস এবং এসআই পদ্ধতিতে কি তার মান রয়েছে সেটা জানলাম। এগুলো কিন্তু আমাদের পরবর্তী সময়ে বিভিন্ন অঙ্ক করতে কাজে লাগবে। সেগুলো সময় যত যাবে তত আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। তড়িৎ পরিবহনের সক্ষমতা অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ। এরপরে আমরা জানব তড়িৎ পরিবহনের উপরে পদার্থকে মোটামুটিভাবে তোমাদের বই অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হলো পরিবাহী হচ্ছে সেই সব পদার্থ, বা কন্ডাক্টর হচ্ছে সেই সব পদার্থ যার মধ্য দিয়ে সহজেই কি করতে পারে না তড়িৎ চলাচল করতে পারে। যেমন এর উদাহরণ যত রকমের ধাতব সব ধাতু রয়েছে তার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে এবং সেগুলো সবই তড়িতের সুপরিবাহী। এরপরে আমরা জানব যাকে অন্তরক বা একেবারে অপরিবাহী বলা হবে। অন্তরক বা কুপরিবাহী বা তাকে আমরা অপরিবাহী বলে থাকি। অপরিবাহী পদার্থ সেইগুলো বা অপরিবাহী আমরা তাদেরকেই বলবো যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে কোনোভাবেই তড়িৎ চলাচল করতে পারে না, তাদেরকে বলবো অন্তরক বা অপরিবাহী। যেমন শুষ্ক বায়ু, কাঁচ, রাবার, এবোনাইটের দণ্ড, এগুলো সবই অন্তরক বা অপরিবাহীর উদাহরণ। এরপরে যেটা জানবো সেটা হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হলো সেই সমস্ত পদার্থ যেগুলোর পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, অর্থাৎ তারা কম পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। সেই সমস্ত পদার্থগুলোকে বলবো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সাধারণত চতুর্থ শ্রেণীর পিরিয়ডিক টেবিলে যেসব এলিমেন্টগুলো রয়েছে বা যেসব মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সাধারণত এই অর্ধপরিবাহীতে পর্যায়ে পড়ে। এছাড়াও কিছু উদাহরণ রয়েছে সেগুলো হলো তোমার বলতে পারি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই সমস্ত পদার্থগুলো আমরা অর্ধপরিবাহী পদার্থ হিসাবে কাজ করে। এরপরে যে পদার্থটা পরিবাহী সম্পর্কে জানা উচিত সেটা হলো পরাবৈদ্যুতিক পদার্থ। পরাবৈদ্যুতিক পদার্থ কাদের বলবো না? পরাবৈদ্যুতিক পদার্থ হচ্ছে সেই সব পদার্থ যেসব পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে তখন তারা তাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে। সেই সমস্ত পদার্থগুলোকে আমরা পরাবৈদ্যুতিক পদার্থ বলবো। পরাবৈদ্যুতিক পদার্থকে আবার এর ভাগ অনুসারে একে কিন্তু দুটো ভাগে ভাগ করা। একটা হলো মেরুবর্তী অণু, আর একটা হলো তোমার অমেরুবর্তী অণু। একটা হলো মেরুবর্তী অণু আর একটা বললাম অমেরুবর্তী অণু। অমেরুবর্তী আর অমেরুবর্তী কি না? যেখানে যেসব পদার্থ বা যেসব পরাবৈদ্যুতিক পদার্থগুলোর মধ্যে দেখা যায় তাদের বিভিন্ন পরমাণুগুলোর যে অণু রয়েছে সেই অণুতে ধনাত্মক আধান কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টন কেন্দ্রগুলির মধ্যে পরস্পর সামান্য দূরে অবস্থিত এবং তাদের স্থায়ী দ্বিমেরু ভ্রামক রয়েছে এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবেই তারা দ্বন্দ্ব
বলের প্রভাবে তড়িৎ ক্ষেত্র বরাবর ঘুরে গিয়ে সজ্জিত হয়। এর উদাহরণ আমরা বলতে পারি, অর্থাৎ যাদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক বন্টনকারী যে আধান, সেই আধানগুলো সামান্য দূরত্বে রয়েছে বা সঠিকভাবে তাদের বস্তুর মধ্যে বিন্যস্ত এবং তাদের দ্বিমেরু ভ্রামক রয়েছে, সেগুলোকে আমরা মেরুবর্তী অণু বলবো। এর উদাহরণ আমরা N2O, H2O, জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো মেরুবর্তী। অমেরুবর্তী অণু, যেখানে এ সমস্ত পদার্থের ধনাত্মক এবং ঋণাত্মক আধানের কেন্দ্র অবিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন নয়, কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আবেশের জন্য আধানের কেন্দ্রদ্বয় বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে মেরুবর্তী ধর্ম প্রকাশ পায়। এদেরকে অমেরুবর্তী পদার্থ বলা হয়, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে যে সমস্ত পদার্থগুলো সাধারণ অবস্থায় কিন্তু দ্বারা ধনাত্মক আধান কেন্দ্র এবং ঋণাত্মক আধান কেন্দ্র পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন না হয়ে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে সঠিকভাবে তড়িৎ পরিবহন যদি করে সামান্য পরিমাণ, তখন সেই পদার্থগুলোকে অমেরুবর্তী অণু বলব। এবারে কোনো আহিত বস্তুর উপর আহিতকরণের পদ্ধতি। আহিতকরণ দুভাবে হয়। আহিতকরণ একটা হচ্ছে সরাসরি সংস্পর্শে, একটা সরাসরি বলতে পারি পরিবহনের মাধ্যমে সরাসরিভাবে কোনো আহিত বস্তুকে ওই অনাহিত বা যাকে আহিত করব তার সঙ্গে সরাসরি সংস্পর্শে বা তার মধ্যে পরিবাহী দিয়ে যুক্ত করে তার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি, তখন বস্তুটি যদি আহিত হয় সেটা হলো পরিবহনের মাধ্যমে। আর একটি আহিতকরণ পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তড়িদাবেশের ফলে আহিতকরণ। তড়িদাবেশের ফলে কোনো আহিত বস্তুকে অনাহিত বা যে বস্তুটাকে আহিত করতে চাচ্ছি, আহিত বস্তুর সংস্পর্শে না করে একটি অনাহিত পরিবাহীর কাছে আনলে, কোনো আহিত বস্তুকে সংস্পর্শে না করে অনাহিত বস্তুর কাছে আনলে ওই অনাহিত বস্তুর যে প্রান্তটা পরিবাহী বা আহিত বস্তুর পাশে রয়েছে তার প্রান্তে বিপরীত আধানের সৃষ্টি হয় এবং বস্তুর আধান, আহিত বস্তুর বিপরীত আধান এবং দুই প্রান্তে সম আধানের সৃষ্টি হয় প্রত্যক্ষ সংযোগ ছাড়াই, কেবলমাত্র কাছে রাখার জন্য এই তড়িৎ আধানের বা পরিবাহী তড়িৎ সঞ্চারিত হওয়ার ঘটনাকে তড়িতাবেশ বলা হয়। এরপরে আমরা জানব আবিষ্ট হওয়ার পদ্ধতি। আবিষ্ট দু ধরনের হয়। একটা হচ্ছে বা আবিষ্ট আধান, যে আবেশের দ্বারা আধান তৈরি হয়, আবিষ্ট আধানকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো বদ্ধ আধান আর একটা হলো মুক্ত আধান। বদ্ধ আধান পরিবাহীর মধ্য দিয়ে যে আধান চলাচল করে সেটা হচ্ছে মুক্ত আধানের উদাহরণ সুপরিবাহী দণ্ডের দূরপ্রান্তের আধান। আর আবেশের ফলে যে আধান তৈরি হয় সেটা হলো বদ্ধ আধানের উদাহরণ। তাহলে বদ্ধ আধান এবং মুক্ত আধান সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? এই যন্ত্র হচ্ছে একটি বিশেষ কাচের ফানেল আকার পাত্র, যেটা উল্টানো ইউ আকৃতির। এখানে টিনের বিশেষ কৌটো লাগানো থাকে বা টিনের বিশেষ পাত লাগানো থাকে এবং নিচে একটি অনাদ্র ক্যালসিয়াম অক্সাইডের অনাদ্র, যেখানে ক্যালসিয়াম ক্লোরাইডের লবণ থাকে এই পাত্রে এবং উপরে একটি ধাতব দণ্ড থাকে। ওই ধাতব দণ্ডের উপরে ধাতব চাকতি থাকে। ওই ধাতব চাকতির সঙ্গে ধাতব দণ্ডের সঙ্গে যুক্ত করা সোনার পাত লাগানো থাকে। এই সোনার পাত কি হয়, যখন কোনো বস্তু আহিত বা তার আধান জানার জন্য ওই বস্তুকে এই চাকতির কাছাকাছি আনলে যদি স্বর্ণপত্রগুলো স্থান পরিবর্তন হয় বা তাদের মধ্যে নাড়াচাড়া দেখতে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে বস্তুটি কিন্তু আহিত রয়েছে। এবং বস্তুটিতে কোন ধরনের চার্জ রয়েছে তার জন্য জানার জন্য আগে কোনোভাবেই বস্তুটিকে বা স্বর্ণপত্র যন্ত্রটিকে আহিত করা হয়। আহিত করার পরে
যে বস্তুটার চার্জ কোন প্রকারের জানার জন্য সেই বস্তুকে আবার ওর পাশে আনলে যদি এই স্বর্ণপত্রগুলোর যে ব্যবধান বা তাদের পরস্পরের মধ্যে যে দূরত্বের ব্যবধান সেটা যদি আরও বৃদ্ধি পায় তাহলে এর দ্বারা বোঝা যাবে ওই বিশেষ স্বর্ণপত্রটি যে আধানে আহিত ছিল সেই যে বস্তুটার আমরা আধান জানি না সেই বস্তুটার আধানও ওই একই আধান হবে। যদি ও ছাড়া অন্য কিছু ঘটে তখন বলবো যে আধানে আহিত করা হয়েছে তার বিপরীত আধান ওই বস্তুটির মধ্যে রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।